এখন রয়েছি আমরা রাইকিয়া ফরেস্ট। যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ, ছোট ছোট শাল গাছ, তার মধ্যে দিয়ে হেঁটে চলা। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। 3 রাত 4 দিনের এই দারিংবাড়ি ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। এখন সকাল 9:30। আমরা বার হয়ে পড়েছি হোটেল থেকে সাইট সিনিং এর উদ্দেশ্যে। প্রথম দিন যেমন আমাদের চারিদিকে চত্বর ঘোরাঘুরির পরে দারিংবাড়ির এই হোটেলে রেখেছিল, দ্বিতীয় দিনকেও সাইট সিন করার পরে কিন্তু আমরা আবার এই হোটেলেই ফিরবো। সেই কারণে বেশি লাগেজপত্র নেইনি, একেবারে প্রয়োজনীয় যে জিনিসপত্র সেইগুলি নিয়ে আমরা বার হয়ে গেছি সাইট সিন করতে। হোটেল থেকে মাত্র 5 মিনিট আসার পরে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য। এখানে রয়েছে দুটি পার্ক একসঙ্গে, দারিংবাড়ি হিল ভিউ পার্ক এবং তার অপোজিটে রয়েছে বাটারফ্লাই পার্ক। এই দুটি পার্কই আমরা এখন ঘুরে দেখব। আমার পিছনে যে বিস্তীর্ণ জায়গা, এই জায়গায় হচ্ছে দুটি পার্কের যে পার্কিং এরিয়া সেটি। এবার আমরা প্রবেশ করছি দারিংবাড়ি হিল ভিউ পার্ক। শুরুতে রয়েছে দেখুন প্রবেশ পথ এবং বাম দিকে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু জনপ্রতি 10 টাকা করে লাগে। টিকিট কাউন্টার থেকে কিন্তু আমরা টিকিটটা কেটে নিলাম এবং এখন প্রবেশ করছি। এর সঙ্গে কিন্তু গাড়ি পার্কিং এর জন্য যে 20 টাকা সেটিও আমরা দিয়ে নিলাম। আর 5টা পার্কে যেমন থাকে এ পার্কও ঠিক তেমনই। এখানে কিন্তু সাজানো রয়েছে দেখুন বিভিন্ন হরিণের আদল বা এর পাশে জিরাফের আদল এবং বিভিন্ন ঝাউ গাছ নিয়ে সাজানো গোছানো একটি পার্ক। পাখির চোখে আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানান। এবার কিন্তু আমরা চলেছি পাশে অবস্থিত বাটারফ্লাই পার্ক। বাটারফ্লাই পার্কের টিকিট প্রাইস কিন্তু জনপ্রতি 15 টাকা এবং এখন যেহেতু একটু গরম সেই কারণে আমরা সেভাবে বাটারফ্লাই দেখলাম না। তবে আপনি যদি একটু ঠান্ডায় আসেন, শীতের দিকে আসেন, আপনারা কিন্তু দেখবেন প্রচুর বাটারফ্লাই দেখবেন, অসুবিধা নেই। বর্ষার পরে দারিংবাড়ির সৌন্দর্য কিন্তু এক অন্যরকম রূপ নিয়েছে। চারিদিকে সবুজের সমাহার, দারুণ লাগছে। আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য এমু পার্কের উদ্দেশ্যে। হিল ভিউ পার্ক থেকে এমু পার্ক মোটামুটি 20 মিনিট মতো লাগে। তবে জায়গায় জায়গায় দাঁড়াচ্ছি ড্রোন শট নেওয়ার জন্য বা ভিউ দেখার জন্য, সেই কারণে কিন্তু একটু লেট করে যাওয়া এবং যাওয়ার আগে খিদেও পেয়েছে, সকালে ব্রেকফাস্টটা করতে হবে, সেই কারণে দাঁড়িয়ে গেলাম এখানে। এখন ব্রেকফাস্ট টাইম। এই হচ্ছে টিপিক্যাল উড়িষ্যার একটি খাবারের দোকান। সেখানে বড়া বা আপনার লাড্ডু, ইডলি সে সমস্ত খাবার পাবেন, ছানা বড়া, মিষ্টি। সকালে ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি ইডলি। উড়িয়াতে এসে গতদিনকে কিন্তু ইডলি খুব ভালো লেগেছে, সেই কারণে আজকেও ইডলিটা নেওয়া। কেমন লাগলো উড়িয়া খাবার? উড়িয়া খাবারটা খুব সুন্দর লাগলো খেতে, খুবই ভালো। খুবই না, আগে কোনোদিন খাইনি, কিন্তু খুবই ভালো খেতে লাগলো। হ্যাঁ, পেট ভরেছে। এমু পার্ক অর্থাৎ কিন্তু এখানে রাখা রয়েছে কিছু এমু পাখি, সেগুলোকে ঘুরে দেখা আর কি। এমু পার্কের জন্য কিন্তু এখানে রয়েছে টিকিট, 10 টাকা টিকিট প্রাইস দিয়ে। এ হচ্ছে পার্কের ভিতরে প্রবেশ পথ। পার্কে প্রবেশ করার পরই আমরা দেখে নিলাম এমু বার্ড। দেখুন এমু পাখি, এখানে বেশ কতগুলো এমু পাখি রাখা রয়েছে। অ্যাকচুয়ালি এই যে এমু পার্ক, এখানে রয়েছে 5টি মতো এমু পাখি এবং এর পাশে রয়েছে পানাসিয়া ইকো রিসর্ট, মানে তারই আন্ডারে বোধহয় এই পার্ক। 5টি পাখি দেখার জন্য আপনাকে জনপ্রতি 10 টাকা করে খরচ করতে হবে। এমু পার্ক দেখার পরে সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য লাভার্স পয়েন্টের উদ্দেশ্যে। লাভার্স পয়েন্ট যাওয়ার রাস্তাটি কিন্তু একটু মেট্রো রাস্তা। মেন রোড থেকে ডান দিকে একটি ব্যাক নিতে হয়েছে, তারপরে হচ্ছে এই মেট্রো রাস্তা পথে আমরা আগে চলেছি। এই লাভার্স পয়েন্টের মূল আকর্ষণ এখানে রয়েছে এই নদীর জলপ্রপাত, খুব সুন্দর লাগছে। বর্ষার পরে যেহেতু এসছি, দেখুন জলে যথেষ্ট ফ্লো রয়েছে এবং উপরের ধাপ থেকে নিচের ধাপের দিকে জল আস্তে আস্তে বয়ে চলেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আপনাকে দেখাই চলুন পাখির চোখে এই জায়গায় কেমন লাগে। অপূর্ব প্রকৃতি, তাই না? লাভার্স পয়েন্ট থেকে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য। এখন রয়েছি আমরা রাইকিয়া ফরেস্ট। লম্বা লম্বা শাল গাছের সারি, তারই মাঝখান দিয়ে আগিয়ে চলা, অপূর্ব লাগছে। মোটামুটি 30 কিলোমিটার
রাইকিয়া ফরেস্টের মধ্যে দিয়ে আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম মিগুমা ওয়াটারফলস। এবং মিগুমা ওয়াটারফলসের শুরুতে রয়েছে প্রবেশ পথ, যেখানে কিন্তু জনপ্রতি 10 টাকা দিয়ে প্রবেশ করতে হয় এবং 10 টাকার বিনিময়ে আপনি এই ওয়াটারফলসে যাওয়ার জন্য এই যে রাস্তা, প্রায় 400 মিটারের রাস্তা, সেই রাস্তার জন্য এরকম লাঠিও পেয়ে যাবেন একটি। যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ, ছোট ছোট শাল গাছ, তার মধ্যে দিয়ে হেঁটে চলা, খুব সুন্দর রাস্তা। কিছুটা আসার পরে কিন্তু রয়েছে এরকম একটি পয়েন্ট, যেখান থেকে বাম দিকে চলে যাচ্ছে ওয়াটারফলসের রাস্তা এবং ডান দিকে কিছুটা নেমে গেলে হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা প্রথমে যাব ওয়াটারফলসে। নামার সময় একেবারে সহজ, মোটামুটি ধাপে আদল করা রয়েছে, তো বিন্দাস নেমে যাবেন, লাঠির খুব একটা প্রয়োজন নেই নামার সময়, তবে ওঠার সময় লাঠির একটু প্রয়োজন আছে বলে মনে হয়। ফার্স্ট টাইম তো এরকম অ্যাডভেঞ্চার করছিস, তাই না? হ্যাঁ, কেমন লাগছে বল? খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। নামার সময় কিন্তু এই জায়গাটা অনেকটা ধাপে নামছি, আমরা বেশ নিচের দিকে নামছি এবং জায়গায় জায়গায় ছায়া রোদ ছায়া ভাব, বেশ ভালো লাগছে। কিন্তু মিনিট 5 ধরে নামবেন, মিনিট 5 না, ওই মিনিট 3 ধরে নামবেন। নামার পরে কিন্তু এই যে ওয়াটারফলস যা দেখবেন, দেখে আপনার যে ক্লান্তি সেটা পুরোপুরি দূর হয়ে যাবে। সত্যি অপূর্ব। বর্ষার পরে এসছি বলে বোধহয় এখন এতটা জল, এবং অনেকটা উঁচু থেকে নিচের দিকে জল পড়ছে। কিন্তু চলুন এখানে যে একটু ড্রোন ভিউ পাখির চোখে আপনাকে দেখাই, চলুন। এক কথায় অপূর্ব, মানে ওয়াটারফলসের টানে এই উপরে না এসে পারলাম না, চলে এসেছি একেবারে ওয়াটারফলসের পাদদেশে। দারুণ ওয়েদার, উপর থেকে জলটা ছটা ছটায় আসছে, বেশ লাগছে। কিন্তু এই ছিল মিগুমা ওয়াটারফলস। আমাদের তো দারুণ লাগলো এবং আমরা দারুণ এনজয় করলাম। আশা করি আপনারা যদি কষ্ট করে নেমে আসেন দারুণ এনজয় করবেন, এবং আসার পরে যদি এই চত্বর উঠে আসেন বেশ ভালো লাগবে। এই নিচ থেকে আমাদের উপরে উঠতে হবে, সেটা কেমন কঠিন, কতটা কঠিন আপনাকে অবশ্যই জানাবো। তো ব্যাপার হচ্ছে এইরকম যে যেহেতু নিচে থেকে ওঠার সময় রাস্তাটা অনেকটাই খাড়া রাস্তা এবং পাথরের রাস্তা, সেই কারণে একটু সাবধানবশত উঠতে হবে, এবং যদি এক পশলা বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্লিপ হবে। আর ওঠার সময় একটু সময় নিয়ে উঠলে খুব একটা অসুবিধা হবে না। যদি তাড়াহুড়ো করেন আমাদের মতো ঘামবেন, এবং যারা একটু বয়স্ক আছেন অবশ্যই ধীরে সুস্থে উঠবেন, লাঠিটা লাগবে। নামার সময় কিন্তু সেভাবে লাঠির প্রয়োজন নেই, সাথে করে অবশ্যই নিয়ে যাওয়া ভালো, ওটার সময় লাঠি লাগবে। একটু রিহাইড্রেট হওয়ার চেষ্টা, এবং তারপরে আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা। ওয়াটারফলস ঘুরে দেখার পরে আমরা চলে এলাম মান্দাসুরু নেচার ক্যাম্পের একেবারে দোরগোড়ায়, এবং এখানে কিন্তু আমাদের আজকে দুপুরে লাঞ্চটি সারবো। এই মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্প এটি কিন্তু একটি টুরিস্ট স্পটও বটে। সেই কারণেই উঁচু উঁচু শাল গাছের মধ্য দিয়ে আপনি এই সমস্ত চত্বর দেখবেন যে এখানে রয়েছে একাধিক বসার বন্দোবস্ত এবং বিভিন্ন খেলনার আদল, অর্থাৎ টাইম পাসের মাধ্যম। কিন্তু এখানে কোনো জায়গা ঘুরতে গিয়ে যদি ট্যুর অপারেটর ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো ট্যুরটাই দারুণ হয়। আমরা যে দাদার সঙ্গে ঘুরছি নীলমণিদা, তেনার অ্যারেঞ্জমেন্ট কিন্তু দারুণ। ওয়াটারফলস দেখার পরে কিন্তু এখন আমাদের দুপুরে খাবার সময়, এবং এখন আমরা লাঞ্চটি সারবো। এই মান্দাসুরু নেচার ক্যাম্পে কিন্তু রয়েছে উঁচু উঁচু শাল গাছের মাঝেই বসার বন্দোবস্ত এবং সেখানে খাবার বন্দোবস্ত। আমরা এবার সেদিকে আগে চলেছি। বসে গেছি দুপুরে খাবার টেবিলে। আজকে দুপুরে খাবারে রয়েছে ভাত, ডাল, আলু এবং বেগুনের একটি তরকারি, এ হচ্ছে আলু ভাজা, আরেক রকম আলু ভাজা, সাথে পাঁপড় ভাজা, এবং যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে দেশি চিকেন। একদিকে ঝরঝরে বৃষ্টি এবং তার সাথে দেশি চিকেনের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে কিন্তু দারুণ খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং যেহেতু দিনের একেবারে শেষের দিকে প্রায় 3টে, সেই কারণে কিন্তু একটু খিদে পেটাই খেলাম, তৃপ্তি করে খেলাম। দেখুন শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা, এক পশলা বৃষ্টির পরে মেঘ পুরো ছেয়ে যাচ্ছে, এবং দেখুন দূরে পাহাড়ের চূড়াও দেখা যাচ্ছে। বর্তমানে আমি রয়েছি মান্দাসুরুর যে ভিউ পয়েন্ট এখানে, তবে আশেপাশে যেহেতু কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন সেই কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না। যদি এখানে ক্লিয়ার দেখা যেত পুরো ভ্যালিটা কিন্তু আপনি এখান থেকে ভালোভাবে দেখতে পাবেন। এরকম প্রকৃতির বুকে একটু ওয়েট করে তো যেতেই হয়, তাই না? দেখুন আপনি ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবেন, প্রকৃতি আপনাকে উৎসর্গ করে দেবে। অপূর্ব ভিউ। এই ছিল আমাদের দ্বিতীয় দিনের সাইট সিন। দ্বিতীয় দিন আশেপাশে ঘোরাঘুরি পরে আমরা কিন্তু আবার চলে এলাম দারিংবাড়ি,
আমাদের যে হোটেল সি সাই, আজকে রাত্রিতেও আমরা এখানে থাকবো, রাত্রে খাওয়া দাওয়াটা এখানেই সারবো। সন্ধ্যা 6:30 আমরা বসে রয়েছি আমাদের রুমেই, এবং রুমে কিন্তু সার্ভ করা হলো ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া। ঘড়িতে সময় এখন রাত্রি 9:30 এবং আমরা বসে গেছি রাত্রিবেলা খেতে। দ্বিতীয় দিন রাত্রিবেলাতে আমরা নিয়ে নিয়েছি রুটি এবং ডিম তড়কা। 3 রাত 4 দিনের এই যে দারিংবাড়ি গোপালপুর ভ্রমণ দাদার সঙ্গে করছি, দাদাই ঘোরাচ্ছেন। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো দাদা। আচ্ছা, যে সমস্ত টুরিস্ট আসবে, দাদা। আপনি তো আমাকে আগে থেকে প্ল্যান পাঠিয়ে দিয়েছিলেন যে কেমন কোন দিন কেমন ঘুরবে, সমস্ত টুরিস্টকে কেউ ঘোরানো হয়? একই ট্যুর কা লিস্ট 32-33টা পয়েন্ট দাদা। আচ্ছা, আর কেমন কি প্যাকেজ রয়েছে? প্যাকেজ দাদা মিনিমাম 7 জন 8 জন হলে पर हेड 5000 টাকা মে খাওয়া দাওয়া হোটেল গাড়ি। আচ্ছা, এত সুন্দর পরিষেবা মাত্র 5000 টাকায়? 5000 টাকা। আচ্ছা, আর যদি ধরুন এরকম হলো 4 জনের গ্রুপ হলো, 4 জন হলে ওই 7000 টাকা। আচ্ছা, 2 জনের হলে তো দাদা গাড়ি का কষ্ট অনেক না, মিনিমাম 650 কিলোমিটার ঘুরবে 4 দিন মে। সে তো বুঝতে পারছি। এরকম 2 জন আসবে তো ওই গাড়ি আধা আধা শেয়ার হবে। হ্যাঁ, ওই 4 জন আসলে ওই গাড়ি का ভাড়া 4 জন ডিভাইডেড হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা তো ঘুরছি, আমার 3টে জিনিস বেস্ট লেগেছে দাদা। ড্রাইভিং পুরো এ ক্লাস, সেকেন্ড হচ্ছে এখানকার যে অ্যারেঞ্জমেন্ট, মানে প্রতিটা আপনার হোটেল বলুন, খাবার হোটেল, থাকার হোটেল, এটা পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট, দারুণ অ্যারেঞ্জমেন্ট, মানে বেস্ট যে জায়গাগুলি সেখানে গিয়ে আপনাকে খাওয়াবে আর কি। এবং থার্ড, প্রতিটা জায়গায় টাইম টু টাইম মেনটেন করে যেভাবে আপনাকে ঘোরাবে, এটা একটা অভাবনীয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে দাদা।